1909 সালের 11ই জানুয়ারি এক পড়ন্ত দুপুরবেলায় এক জনাকীর্ণ আদালত কক্ষ এজলাসে চলছে এক শ্বাসরুদ্ধকর হত্যা মামলার সওয়াল জবাব। কাঠগড়ায় করুণভাবে দাঁড়িয়ে আছেন একজন অভিযুক্ত। অভিযোগ প্রমাণ হলেই তার ফাঁসি। তার জীবন মরণ নির্ভর করছে তার আইনজীবীর বুদ্ধিমত্তার উপর। সেই আইনজীবী 32-33 বছরের এক সুঠামো যুবক, চোখে মুখে বুদ্ধির দীপ্তি আর কণ্ঠে অদম্য আত্মবিশ্বাস। তিনি বিচারকের চোখের দিকে তাকিয়ে একের পর এক যুক্তি সাজাচ্ছেন। সমস্ত আদালত কক্ষ নিশ্চুপ। ঠিক এমনই সময় আদালতের ভারী কাঠের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো এক পিয়ন, হাতে একটি হলদে খাম, একটা টেলিগ্রাম। বিচার চলাকালীন আইনজীবীদের হাতে এরকম টেলিগ্রাম আসাটা অস্বাভাবিক কিছু নয়। যুবক আইনজীবী পিয়নের হাত থেকে টেলিগ্রামটি নিলেন। আদালত কক্ষের সবাই তাকিয়ে আছেন তার দিকে। তিনি ধীরস্থিরভাবে খামটি ছিঁড়লেন, কাগজের ভাঁজ খুললেন, পড়লেন। মাত্র একটি মুহূর্তের জন্য তার চোখের পাতা হয়তো কেঁপে উঠল। এরপর তিনি শান্তভাবে টেলিগ্রামটি ভাঁজ করে নিজের কালো কোটের পকেটে রেখে দিলেন। পরক্ষণেই বিচারকের দিকে তাকিয়ে তিনি বলে উঠলেন, ইয়োর অনার, আমরা যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আবার শুরু করা যাক। তিনি আবার সওয়াল জবাবে ফিরে গেলেন। তার কণ্ঠস্বর এতটুকু কাঁপল না, যুক্তিতে তার এতটুকু ভাটা পড়ল না। ঘন্টার পর ঘন্টা তিনি লড়াই চালিয়ে গেলেন নিজের মক্কেলের জন্য। দিনের শেষে মামলাটি তিনি জিতলেন। অভিযুক্তর ফাঁসি হলো না। আদালত যখন মুলতবি হলো, তিনি ধীর পায়ে নিজের কাগজপত্র গোছাতে শুরু করলেন। এক সহকর্মী আইনজীবী কৌতূহলবশত তাকে জিজ্ঞেস করলেন, আপনার টেলিগ্রামটিতে কি সংবাদ ছিল? আইনজীবী টেবিলে রাখা কাগজপত্র ফাইলে রাখতে রাখতে ভাবলেশীন কণ্ঠে উত্তর দিলেন, আমার স্ত্রী, আমার 2 সন্তানের মা, তিনি আজ বোম্বাইয়ের কামা হাসপাতালে মারা গেছেন। উপস্থিত সবাই স্তব্ধ, হতবাক। এই ঘটনাটি কোনো নিছক গল্প নয়, কেননা সেদিনের সেই আইনজীবী ছিলেন আর কেউ নন। তিনি হলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান মুখ, সর্দার বল্লভভাই প্যাটেল। সেদিন তার বয়স ছিল মাত্র 33 বছর। সেদিন ভরা এজলাসে তিনি আত্মসংযম দেখিয়েছিলেন, পেশাদারি কর্তব্যের বেদিতে তিনি যেভাবে নিজের অত্যন্ত ব্যক্তিগত অনুভূতিকে বলে দিয়েছিলেন, যার জন্য সেদিন অভিযুক্ত প্রাণে বেঁচে গিয়েছিলেন, তার সেই অতিমানবিক আত্মত্যাগের ক্ষমতাই পরবর্তীকালে তার চরিত্রে এমন দৃঢ়তা তৈরি করেছিল যে তিনি ভারতবর্ষের লৌহমানব পরিচয়ে পরিচিত হয়েছিলেন। অন্যদিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদ অন্যের জন্য, জওহরলাল নেহরুর জন্য হেলায় বিসর্জন দিয়ে স্বার্থত্যাগের চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। বাস্তবিকই তিনি ছিলেন ভারতবর্ষের সেই নেতা যিনি যে কোনো সংকটের সময়ে নিজের কথা ভাবতেন সবার শেষে। তা এই আত্মত্যাগের অভ্যাস তার একদিনে তৈরি হয়নি। এর বীজ বপন করা হয়েছিল আরও 4 বছর আগে। চলুন আমরা ফিরে যাই 1905-এর সেই ধুলোমাখা এক বিকেল বেলায়। তখন তিনি শুধুমাত্র একজন উচ্চাকাঙ্ক্ষী আইনজীবী, যিনি স্বপ্ন দেখতেন যে 7 সমুদ্র পাড়ি দিয়ে তিনি ইংল্যান্ডে যাবেন এবং সেখানে ব্যারিস্টারি পড়বেন। গুজরাটের এক প্রত্যন্ত ধুলোমাখা গ্রাম থেকে উঠে আসা এক দরিদ্র ছেলের জন্য এটা ছিল একটা আকাশকুসুম স্বপ্ন মাত্র। কিন্তু এই গ্রাম্য যুবকটি বল্লভভাই প্যাটেল, যার নাম, তিনি ছিলেন অসম্ভব জেদি। তিনি জানতেন তার মেধা আছে কিন্তু ডিগ্রি নেই। তাই তিনি দিনের পর দিন হাড় ভাঙা পরিশ্রম করে পায় পয়সা জমিয়ে তিনি ইংল্যান্ডে যাওয়ার টাকা জোগাড় করেছিলেন। ইংল্যান্ডের বিখ্যাত কোম্পানি টমাস কুক অ্যান্ড সন্স, সেই কোম্পানির সাথে যোগাযোগ করে তিনি বিলেতে যাওয়ার সব ব্যবস্থা পাকা করেছিলেন। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি এসে গেল। ডাকপিয়ন একটি খাম নিয়ে আসলেন। খামের উপর প্রাপকের নাম লেখা VJ প্যাটেল, ভিতরে পাসপোর্ট আর জাহাজের টিকিট। বল্লভভাইয়ের আনন্দের সীমা ছিল না, কিন্তু বিধাতার চিত্রনাট্য ছিল অন্য রকম। ঘটনাস্থলে
উপস্থিত ছিলেন তার বড় ভাই বিঠলভাই প্যাটেল। তিনিও আইনজীবী, তিনিও বিলেতে যাওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু তার পকেটে যথেষ্ট অর্থ ছিল না। খামটি হাতে নিয়ে বিঠলভাই একটা অদ্ভুত পরিস্থিতির অবতারণা করলেন। বল্লভভাইয়ের পুরো নাম বল্লভভাই জাভেরভাই প্যাটেল, আর দাদার নাম বিঠলভাই জাভেরভাই প্যাটেল। দুজনেরই নামের ইংরেজিতে সংক্ষিপ্ত রূপ VJ প্যাটেল, আর পাসপোর্টটি এসেছে সেই নামেই। বিঠলভাই খামটি হাতে নিয়ে ছোট ভাইয়ের চোখের দিকে তাকিয়ে বললেন, দেখো, আমি তোমার বড়, এই পাসপোর্ট আর টিকিট আমারই ব্যবহার করা উচিত। আমি আগে যাই, তারপর তুমি পরে যেও। ভাবুন সেই সেই মুহূর্তটির কথা। বছরের পর বছর তিল তিল করে জমানো টাকা, বিনিদ্র রজনীর স্বপ্ন, সব কিছু এক মুহূর্তে চুরমার হয়ে যাওয়ার উপক্রম। বিঠল ভাইয়ের দাবির পেছনে কোনো আইনি, কোনো নৈতিক ভিত্তি ছিল না। বল্লভভাই ইচ্ছে করলেই সহজেই বলতে পারতেন, না দাদা, এটা আমার অধিকার। কিন্তু বল্লভভাই প্যাটেল তিনি কি করলেন? তিনি এক মুহূর্ত ভাবলেন না। তিনি হাসি মুখে পাসপোর্টটি দাদার হাতে তুলে দিয়ে বললেন যে, দাদা, এই আমার টাকা আর আমার টিকিট তোমার, তুমি এগুলো ব্যবহার করো। ইংল্যান্ডে গিয়ে যদি তোমার আরও টাকার প্রয়োজন হয়, তুমি আমাকে লিখো, আমি পাঠিয়ে দেব। এটাকে আপনারা কি বলবেন? দুর্বলতা নাকি অন্য কিছু? এটা কিন্তু দুর্বলতা কখনোই নয়, এটা হলো শক্তির সর্বোচ্চ রূপ। নিজের স্বপ্নকে খুন করে তিনি দাদার সম্মান রক্ষা করেছিলেন। তিনি জানতেন এই ত্যাগের ফলে তার কেরিয়ার অন্তত 3 বছর পিছিয়ে যাবে। তার অসুস্থ স্ত্রী, তার ছোট সন্তানদের নিয়ে তাকে অনিশ্চয়তার মধ্যে পড়তে হবে। কিন্তু বড়র সম্মান রক্ষা করাকে তিনি নিজের উচ্চাকাঙ্ক্ষার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। নিজের স্বপ্নকে অন্যের স্বপ্নের জ্বালানি হিসাবে তিনি ব্যবহার করেছিলেন। আর এটাই ছিল বল্লভভাই প্যাটেলের চরিত্রের মূল মন্ত্র। বল্লভভাই প্যাটেলের ত্যাগের গল্প, আত্মত্যাগের গল্প, তা কিন্তু এখানেই শেষ নয়। তার চরিত্রের এই দিকটি ভালো করে উন্মোচন করতে হলে আমাদের যেতে হবে গোধরা শহরে। সময়টা 1901 থেকে 1902 সাল। গুজরাটে তখন প্লেগ মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। অবস্থা এমনই যে কোনো বাড়িতে যদি প্লেগ দেখা দিত, মানুষ নিজের আত্মীয় স্বজন, এমনকি মা বাবা সন্তানকেও ফেলে পালিয়ে যেত। কারণ প্লেগ রোগীর সামান্যতম ছোঁয়াচ মানেই ছিল সাক্ষাৎ মৃত্যু। তা গোধরায় থাকাকালীন সময়ে বল্লভভাইয়ের এক ঘনিষ্ঠ বন্ধু, নাম রামজি ভাই, তিনি প্লেগ রোগে আক্রান্ত হয়েছিলেন। যথারীতি বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাই তাকে ছেড়ে পালিয়ে গেল। কিন্তু যিনি তার পাশে রয়ে গেলেন তিনি আর কেউ নন, তিনি হলেন বল্লভভাই প্যাটেল। বল্লভভাই ভালো করে জানতেন যে তিনি আগুনের উপর দিয়ে হাঁটছেন, তবুও তিনি বন্ধুকে একা মরতে দিতে পারলেন না। দিনের পর দিন, রাতের পর রাত তিনি বন্ধুর সেবা করলেন, কিন্তু শেষ পর্যন্ত বন্ধু রামজি ভাইকে বাঁচানো গেল না। আর এই সেবার মূল্য হিসাবে বল্লভভাই প্যাটেল নিজেই প্লেগ রোগে আক্রান্ত হলেন। প্লেগে আক্রান্ত হওয়ার পর বল্লভভাইয়ের প্রতিক্রিয়া ছিল বিস্ময়কর। তিনি কখনোই আতঙ্কিত হননি। তার প্রথম চিন্তা ছিল তার পরিবার। তিনি অবিলম্বে তার অন্তঃসত্ত্বা স্ত্রী, তার সন্তানকে এক নিরাপদ স্থানে পাঠিয়ে দেন। এরপর তিনি নিজে নাদিয়াদের একটি জরাজীর্ণ পরিত্যক্ত মন্দিরে, মতান্তরে একটি নির্জন বাড়িতে তিনি আইসোলেশনে চলে যান। বলা হলো, মৃত্যুর সাথে সেই একাকী লড়াইয়ে তার সঙ্গী ছিল কেবলমাত্র তার মনের জোর। কোনো ডাক্তার নেই, কোনো সেবা নেই। শোনা যায় তিনি নিজেই নিজের ফোড়াটিকে একটি উত্তপ্ত লোহার রড দিয়ে তিনি গলিয়ে দিয়েছিলেন। যদিও এই ঘটনাটি নিয়ে দ্বিমত আছে, কিন্তু সেই সময় তিনি যে অসীম সাহসের পরিচয় দিয়েছিলেন তা কিন্তু অনস্বীকার্য। অবশেষে সেই পরিত্যক্ত মন্দিরে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে প্রবল লড়াই করে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। মৃত্যুকে তিনি জয় করলেন। পরবর্তীকালে 1917 সালে যখন আহমেদাবাদ শহরে আবার প্লেগ রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে, তখন বল্লভভাই প্যাটেল কিন্তু মিউনিসিপ্যালিটির স্যানিটেশন কমিটির চেয়ারম্যান। সেদিনও কিন্তু তিনি অন্যদের মতো শহর ছেড়ে পালিয়ে যাননি, বরং তিনি রাস্তায় নেমে কর্মীদের সাথে কাজ করে গেছেন। আর এটাই ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের আসল পরিচয়।
1946 সালে যখন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর পদের জন্য ভোটাভুটি হয়, তখন কংগ্রেসের 15টি প্রভিন্সিয়াল কমিটির মধ্যে 12টি সর্দার বল্লভভাই প্যাটেলের পক্ষে ভোট দিয়েছিল। জওহরলাল নেহরু কিন্তু একটি ভোটও পাননি, তার পক্ষে একটি ভোটও ছিল না। কিন্তু মহাত্মা গান্ধী, যার প্রতি সর্দার বল্লভভাই প্যাটেলের আনুগত্য ছিল প্রশ্নাতীত, সেই মহাত্মা গান্ধীর একটি তাৎপর্যপূর্ণ ইশারায় তিনি নিজের নাম প্রধানমন্ত্রীর পদ থেকে প্রত্যাহার করে নেন এবং হাসি মুখে গান্ধীজির স্নেহধন্য জওহরলাল নেহরুকে তিনি পথ ছেড়ে দিয়েছিলেন। ঐতিহাসিকরা এই ঘটনা নিয়ে অনেকে বিতর্ক করেন। কেউ বলেন এটা ভুল ছিল, কেউ বলেন এটা সম্পূর্ণ সঠিক ছিল। এমনকি তার রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রেও কিন্তু অনেক বিতর্ক জড়িয়ে আছে। সমালোচকরা বলেন যে জওহরলাল নেহরু যেখানে ছিলেন সমাজতান্ত্রিক এবং আন্তর্জাতিকতাবাদী একজন নেতা, সেখানে কিন্তু তিনি ছিলেন অনেকটাই পুঁজিবাদী এবং জাতীয়তাবাদী নেতা। সমাজতান্ত্রিক নেতা হিসাবে জওহরলাল নেহরু সাধারণ মানুষের কাছে যতখানি জনপ্রিয় ছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু ততটা জনপ্রিয় ছিলেন না কখনোই। কংগ্রেসের দক্ষিণপন্থী নেতাকর্মীদের কাছে এবং আমলা ও শিল্পপতিদের কাছে বল্লভভাই প্যাটেলের জনপ্রিয়তা ছিল অনেক বেশি। সে কারণেই সমাজতন্ত্রবাদী নেতা জওহরলাল নেহরু এবং দেশের অন্যান্য বামপন্থী নেতাদের সাথে তার মতপার্থক্য প্রায়শই প্রকাশ্যে চলে আসত। তাছাড়া ঐতিহাসিকদের একাংশ একথাও মনে করেন যে সর্দার বল্লভভাই প্যাটেল দ্বিজাতি তত্ত্বের সমর্থক ছিলেন। লর্ড মাউন্টব্যাটেন তিনি যখন দেশভাগের প্রস্তাব দেন, সর্দার বল্লভভাই প্যাটেলই কংগ্রেসের প্রথম সারির নেতা হিসাবে প্রথম তা গ্রহণ করেছিলেন। বলা বাহুল্য, হিন্দু মহাসভার প্রতি দুর্বলতার কারণেও তার ধর্মনিরপেক্ষতার ভাবমূর্তিটিও ছিল সাংঘর্ষিক। যদিও তিনি আরএসএসকে গান্ধীজি হত্যার কারণে নিষিদ্ধ করেছিলেন, কিন্তু আমরা যদি তার সেই সব বিতর্কিত রাজনৈতিক কর্মকাণ্ডকে সরিয়ে দিয়ে শুধুমাত্র তার জীবনের আত্মত্যাগের ঘটনাগুলির দিকে তাকাই, তবে আমরা দেখতে পাব প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করা এটা সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে নতুন কিছু ছিল না। তার কাছে পদের চেয়েও ঐক্য এবং কর্তব্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। প্রধানমন্ত্রীর মুকুট হয়তো জওহরলাল নেহরু পড়েছিলেন, কিন্তু সেই সময়ের ব্রিটিশ শাসনাধীন কিছু অঞ্চল এবং দেশীয়ভাবে পরিচালিত 565টি মতান্তরে 584টি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যকে এক সূত্রে গেঁথে দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে এবং প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অখণ্ড ভারতের যে মানচিত্র তিনি তৈরি করেছিলেন, সেই অখণ্ড ভারতের নৈতিক মুকুটটি কিন্তু জয় করেছিলেন স্বয়ং সর্দার বল্লভভাই প্যাটেলই। আজকের দিনে 1950 সালের 15ই ডিসেম্বর তিনি প্রয়াত হন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। দেখা হবে এইরকমই নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন। নমস্কার।